শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদেশের সংবাদে স্বাগত। পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। শুরুতেই শুনে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার নির্দেশের পরও বন্ধ হয়নি আইন শৃঙ্খলার অবনতি। দুটি দৈনিকে হামলার ঘটনায় গ্রেপ্তার 17। মির্জা ফখরুল বলছেন, এই হামলা স্বাধীন চিন্তার উপর আঘাত। বাংলাদেশ সরকারের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। 1971 সালের এই দিনে সৈয়দ নজরুল, তাজউদ্দিন সহ দেশে ফেরেন প্রবাসী মন্ত্রিসভার সদস্যরা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় দৈনিক প্রথম আলোর পক্ষ থেকে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত 17 জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এছাড়া গ্রেফতারকৃত এক ব্যক্তির কাছ থেকে লুট করা নগদ 50,000 টাকা ও লুটের টাকায় কেনা একটি টেলিভিশন ও একটি ফ্রিজ উদ্ধার করা হয়েছে। 22 ডিসেম্বর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এসএন মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি জানান, গণমাধ্যমের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ শুরু করেছে। তেজগাঁও থানা পুলিশ 22 ডিসেম্বর রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে 13 জনকে গ্রেফতার করে। একই তারিখে অপর এক অভিযানে 3 জনকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি। সালের ডিসেম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র। অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা। রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান। সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম, যে নাম মাথা নত করতে জানে না। রক্ত স্নাত সে নাম বাংলাদেশ। বাংলার পূর্ণ বিজয়ের ক্ষণগণনায় আজ 22 ডিসেম্বর। এদিন ভারতীয় বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে বিকেল 4:42 অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোস্তাক, স্বরাষ্ট্রমন্ত্রী এইচ.এম কামরুজ্জামান ও অর্থমন্ত্রী এম মনসুর আলী সহ বাংলাদেশের প্রথম সরকারের 7 সদস্য প্রবাস থেকে ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছন। এর আগে সকালে 10টার সময় ভারতীয় সেনাবাহিনীর আরেকটি বিমানে ভারতীয় প্রধানমন্ত্রীর বিশেষ দূত ডিপি ধর এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কয়েকজন প্রধান কর্মকর্তা ঢাকা এসে পৌঁছন। বিবিসির এক খবরে বলা হয়, শেখ মুজিবুর রহমানকে কারাগার থেকে মুক্তি দিয়ে গৃহবন্দী করা হয়েছে। তবে কোথায় এবং কোন গৃহে তাকে বন্দী করা হয়েছে তা জানা যায়নি। এদিন পাক বাহিনী পরিচালিত গণহত্যার জন্য যুদ্ধাপরাধের তদন্ত শুরু করে ভারতীয় সেনাবাহিনী। বুদ্ধিজীবী হত্যা ও অন্যান্য অভিযোগে একজন জেনারেল, একজন ব্রিগেডিয়ার, 3 জন কর্নেল, 2 জন মেজর এবং 1 জন ক্যাপ্টেনের নামে তালিকা তৈরি করা হয়। এদিন ঢাকা জেলের 700 এবং যশোর জেলের 700 জন সহ দেশের বিভিন্ন জেল থেকে প্রায় 1,500 রাজবন্দীকে মুক্তি দেয়া হয়। 1971 সালের মুক্তিযুদ্ধে 9 মাস নেতৃত্ব দেওয়ার পর সে বছরের 22 ডিসেম্বর কলকাতা থেকে দেশে ফিরেন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সহ প্রবাসী বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার সদস্যরা। এরপর দায়িত্বভার গ্রহণ করেন প্রশাসনের। সরকারের স্বদেশে প্রত্যাবর্তন নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখবেন সংবাদ শেষ হওয়ার পর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ প্রথম আলো নয়, ডেইলি স্টার নয়, গণতন্ত্রের উপর আঘাত এসেছে। স্বাধীনভাবে চিন্তা ও কথা বলার অধিকারের উপর আবার আঘাত এসেছে। তিনি বলেন, আমি সারা জীবন একটি স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছি,
কিন্তু আজ যে বাংলাদেশ দেখছি তা কল্পনার সঙ্গে মেলে না। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, আগুন দেওয়ার এবং সম্পাদক পরিষদের সভাপতি নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে হেনস্থা করার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই ঘটনাগুলো সম্পূর্ণ পরিকল্পিত অপরাধ। এতে সরকারের ভেতরের একটি অংশের সংশ্লিষ্টতা, রাজনৈতিক ব্যাকআপ এবং পূর্ব পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায় মন্তব্য করে নাহিদ ইসলাম সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার নিশ্চিত করতে সরকারকে বাধ্য করার আহ্বান জানান। রাকসু জিএসের নেতৃত্বে চলমান মববাজির মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 6 জন ডিন রুটিন দায়িত্ব পালনে অপারগতা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকিবের সঙ্গে বৈঠকে তারা একথা জানিয়েছেন। 21শে ডিসেম্বর রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আক্তার হোসেন মজুমদার ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এস.এম. একরামুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের 6টি অনুষদের ডিনদের পদত্যাগের দাবিতে কর্মসূচি পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার। সকালে তিনি রাকসু ভবনের সামনে অবস্থান নেন। 6 ডিনের কেউ ক্যাম্পাসে না থাকায় গণমাধ্যম কর্মীদের সামনে একে একে তাদের সবাইকে কল করেন সালাউদ্দিন আম্মার। সেই সঙ্গে তাদের উদ্দেশ্যে লেখা পদত্যাগপত্রও প্রকাশ করেন। জাতীয় নাগরিক পার্টির শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও দলটির খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। তবে যে বাসাটিতে তিনি গুলিবিদ্ধ হয়েছেন সেখানে তল্লাশি চালিয়ে পুলিশ মাদক সেবনের সরঞ্জাম, গুলির খোসা এবং নারীর উপস্থিতির আলামত পেয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, মাদক ও নারী ঘটিত বিরোধ বা আড্ডা কেন্দ্রিক দ্বন্দ্বের জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে। 22শে ডিসেম্বর বেলা 11টা 45 দিকে নগরীর সোনারাঙ্গা থানাধীন গাজী মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন মসজিদ গলির একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গত নভেম্বর মাসে তন্নি নামের এক তরুণী এবং এক যুবক স্বামী স্ত্রী পরিচয়ে ওই বাসাটি ভাড়া নেন। স্থানীয়দের তথ্য মতে এনসিপি নেতা মোতালেব শিকদার ওই বাসায় নিয়মিত যাতায়াত করতেন। ঘটনার পর মোতালেব শিকদারকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, গুলিটি তার মাথার ভেতরে ঢোকেনি। মূলত গুলিটি মাথার পাশ দিয়ে চলে যাওয়ায় চামড়া ফেটে ক্ষত সৃষ্টি হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। শরীফ ওসমান হাদির হত্যাকারী দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কোথায় আছে জানলে তো তাকে ধরেই ফেলতাম। যদি আমাদের কাছে ওই রকম নিউজটা থাকতো তাহলে তো ধরেই ফেলতাম। দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, বাট আমরা এক্স্যাক্ট লোকেশন যদি জানতে পারতাম তাহলে তো। যদি ওই আসামি বিদেশে গিয়েও থাকে সেটা বৈধ পথে নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নিজের পদত্যাগের গুঞ্জনকেও উড়িয়ে দিয়েছেন উপদেষ্টা। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে বলে বৈঠকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সহ বিভিন্ন নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জানানো হয়, সম্প্রতি 2টি জাতীয় দৈনিক ও 2টি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে ভিডিও ফুটেজ দেখে ইতিমধ্যে 31 জনকে শনাক্ত করা হয়েছে। এছাড়াও চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনারের বাসভবনের নিকটে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের মধ্যে 3 জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। কারা হেফাজতে মারা গেছেন বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াসিকুর রহমান বাবু। 22শে ডিসেম্বর রোববার তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সহকারী কারা মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদ। এই কারা কর্মকর্তা বলেন, গত সেপ্টেম্বরে গ্রেপ্তারের পর 27 সেপ্টেম্বর কাশিমপুর কারাগার 2-এ নেওয়া হয় ওয়াসিকুরকে। একটি মামলায় তার রিমান্ড মঞ্জুর হলে রোববার বিকালে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিলে পুলিশের একটি দল এসেছিল। বিকাল 4:15টার দিকে পুলিশের কাছে হস্তান্তরের সময় কারাগারের ফটকেই অজ্ঞান হয়ে পড়েন ওয়াসিকুর। তাৎক্ষণিকভাবে তাকে তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ।
3 দিন পর মাঠে করাতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 12তম আসর। তার আগে 24শে ডিসেম্বর ঢাকায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজনের কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে সেটি আগেই বাতিল করেছে বিসিবি। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের এবারের আসরে উদ্বোধনী অনুষ্ঠান হবে কিনা সেটা নিয়েও দেখা দিয়েছিল শঙ্কা। তবে সব গুঞ্জন উড়িয়ে বিসিবি ঘোষণা দিয়েছে 26শে ডিসেম্বর উদ্বোধনী দিনে স্বল্প পরিসরে আয়োজন করা হবে উদ্বোধনী অনুষ্ঠান, যা শনিবার রাতে এক বিবৃতিতে নিশ্চিত করেছিল ক্রিকেট বোর্ড। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের রেকর্ড সৃষ্টি হয়েছে। 22শে ডিসেম্বর সোমবার প্রতি আউন্স স্পট গোল্ডের দাম পৌঁছেছে $4,383.73, যা ইতিহাসের সর্বোচ্চ। মূলত মার্কিন ফেডারেল রিজার্ভের দেয়া সুদের হার কমানোর পূর্বাভাস এবং বৈশ্বিক অস্থিতিশীলতার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়ে যাওয়ায় এ বৃদ্ধি দেখা গেছে। বিশ্লেষকরা বলছেন, গত সপ্তাহে ফেডারেল রিজার্ভ সুদের হার 25 বেসিস পয়েন্ট বা 0.25% কমিয়েছে। বিনিয়োগকারীরা ধারণা করছেন 2026 সালের মধ্যে আরও দুবার সুদের হার কমানো হতে পারে। সাধারণত সুদের হার কমলে সঞ্চয়ী আমানতের তুলনায় বিনিয়োগের মাধ্যম হিসেবে স্বর্ণ বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। বাঙালিয়ানা প্রত্যেকের সংবাদ শেষ হলো। ধন্যবাদ। কলকাতার দমদম আন্তর্জাতিক বিমানবন্দর, 22শে ডিসেম্বর 1971 বিকেল। লাউঞ্জে দাঁড়িয়ে আছেন কয়েকজন বাঙালি। তারা কোনো সাধারণ মানুষ নন। এই মানুষগুলো 9 মাস বিদেশের মাটিতে বসে একটি সরকার চালিয়েছেন সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে। একটি জনযুদ্ধের রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন। স্বাধীন করেছেন গণহত্যার শিকার একটি ভূখণ্ডকে। তাজউদ্দিন আহমেদ ও তার সঙ্গীরা দেশে ফিরছেন বাংলাদেশকে স্বাধীন করে। বিদায় দিতে বিমানবন্দরে এসেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মহাপরিচালক KF রুস্তমজি এবং বিএসএফ এর পূর্বাঞ্চলীয় কমান্ডের ইন্সপেক্টর জেনারেল গোলক মজুমদার। রুস্তমজি প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে বললেন, আমরা আশা করব ভারত বাংলাদেশের মৈত্রীর বন্ধন চিরকাল অটুট থাকবে। প্রধানমন্ত্রী তাজউদ্দিন তৎক্ষণাৎ উত্তর দিলেন, হ্যাঁ, তবে তা হবে সমানে সমানে। স্বাধীন বাংলাদেশের উপর যদি চাপ সৃষ্টি না করা হয়, বাংলাদেশের কাজকর্মে যদি কোনো প্রভাব বিস্তার না করা হয়, তাহলে স্বাধীন বাংলাদেশ ও স্বাধীন ভারতের মৈত্রী চিরকাল অক্ষুণ্ণ থাকবে। পরবর্তীকালে গোলক মজুমদার স্মৃতিচারণ করতে গিয়ে প্রসঙ্গে বলেন, যে রুস্তমজির চেষ্টায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অগ্রণী ভূমিকা গ্রহণ এবং যার সঙ্গে তাজউদ্দিনের এত মধুর সম্পর্ক, স্বদেশের স্বার্থে তাকেও স্পষ্ট ভাষায় ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে দৃঢ় মনোভাব জানাতে তাজউদ্দিন সাহেব বিন্দুমাত্র দ্বিধা করলেন না। ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ উড়োজাহাজ বিকেল 4:42 ঢাকার তেজগাঁও বিমানবন্দরে এসে পৌঁছয়। স্বাধীন স্বদেশে প্রত্যাবর্তন করলেন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী AHM কামরুজ্জামান, অর্থ ও শিল্পমন্ত্রী M মনসুর আলী, পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোস্তাক সহ মন্ত্রিসভার 7 সদস্য। অস্থায়ী রাষ্ট্রপতি ও মন্ত্রীদের পদার্পণের মধ্য দিয়ে ঢাকা আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের রাজধানীতে রূপান্তরিত হল। এ সময়ে তেজগাঁ বিমানবন্দরে লাখো সাধারণ মানুষের ঢল নামে। উড়োজাহাজ থেকে নামার সময় জনতার জয় বাংলা স্লোগানে মুখরিত হয় আকাশ বাতাস। বিমানবন্দরে তাদের গণসম্বর্ধনা দেওয়া হয়। বিমানবন্দরে অস্থায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের গার্ড অফ অনার প্রদান করে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও ভারতীয় বাহিনীর সৈন্যরা। এরপর প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের মুক্তি সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না। বাংলাদেশের ভবিষ্যৎ বংশধরদের কাছে তারা প্রেরণার উৎস হয়ে থাকবেন। তাজউদ্দিন আহমেদ বলেন, বাংলার 7.5 কোটি মানুষ স্বাধীনতা লাভের জন্য যে গণবিপ্লবে মেতে উঠেছিল, সেই বিপ্লব থেমে গেলে চলবে না, বরং বিপ্লবকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে গঠনমূলক কাজে।
তিনি বলেন, সাম্যবাদী অর্থনীতি, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষ সমাজ কায়েম করা যখন সম্ভব হবে তখনই বিপ্লব সম্পূর্ণ হবে। শোষণমুক্ত সমাজ ব্যবস্থা কায়েমে কাউকে বাধা সৃষ্টি করতে দেয়া হবে না। আমরা বাংলাদেশকে বিশ্ব দরবারে বিস্ময়ের সঙ্গে উপস্থাপন করব। শহীদের রক্তে গড়া এই বাংলাদেশ বিশ্বের বুকে সমুজ্জ্বল হয়ে টিকে থাকবে। বিমানবন্দর থেকে অস্থায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ধানমন্ডিতে বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলার মুক্তি সংগ্রাম মহাকাব্যের আরেকটি অধ্যায় পূর্ণতা পেল। কৌশলগত কারণে যে নেতারা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, 9 মাস পর তারা ফিরলেন স্বাধীন স্বদেশ ভূমিতে, দেশকে শত্রুমুক্ত করে, স্বাধীন করে।